জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। পঞ্চগড়ে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নেত্রী যিনি সবসময় বলতেন যে আমি পালাই না, আমি ভয় পাই না, আমি মুজিবের বেটি, আমি পালাই না, বলতো না? কিন্তু সেই মহিলা তখন জীবন নিয়ে তার নেতা কর্মীদেরকে ছেড়ে দিয়ে সমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগেররা আছে তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে, তাই না? এই অঞ্চলে তো অনেক মানুষ আছেন যারা আওয়ামী লীগ করতেন, তাই না ভাই? এখন তাদের কি অবস্থা? সেই নেতৃত্ব তাদের দেখার নাই, সে নেত্রী পালিয়েছে, তাদের নেতারা পালিয়েছে, তাদের নেতা যারা ছিল তারা এখন বন্দী হয়ে গেছে দুর্নীতি করার দায়ে, তাই না? এই হচ্ছে পরিণতি ফ্যাসিবাদের, এই হচ্ছে পরিণতি যারা আপনার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। বন্ধুগণ, এই আমাদের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, আমাদের ভাইদেরকে যারা 15 বছর লড়াই যোগ করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আমরা আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব। আমরা এখানে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারবো। আপনারা এই আগে কতগুলো ভোট হয়েছে, ভোট দিতে পারছেন? আমাদের ছেলেরা ভোট দিতে পারছে? কেউ পারে না। 3 বার 15 বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, তাই না? এটা বললে আবার কিছু কিছু লোকজন একটু অসন্তুষ্ট হচ্ছে যে খালি ভোটে চাচ্ছেন। হ্যাঁ, ভাড়া ভোট চাচ্ছি এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে, তাই না? এটাই আমরা চাচ্ছি। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন, বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে 2030 সালে তা বলেছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 2022 সালে তিনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার। লোকে বলো এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কে বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়, তাই না? এই জিনিসগুলো আমরা চাই। চুরি ডাকাতি যেন না হয়। আর আমাদের এই অঞ্চলের মানুষের একটা বড় সমস্যা আছে, গরু চুরি যেন না হয়, তাই না? আমরা এতক্ষণ ছিলাম পঞ্চগড়ে বিএনপির সমাবেশে। ভিন্ন প্রসঙ্গ, পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগে চলছে কর্মবিরতি অবস্থান ধর্মঘট। সেখানে কথা বলছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা সার্জিস আলম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের হেলথের যিনি কো অ্যাডভাইজার রয়েছেন, আমরা তার সাথে কথা বলেছি। পাশাপাশি আমাদের সাথে আমাদের ডাক্তারদের প্রতিনিধি দল ছিল এবং তারাও তাদের জায়গা থেকে একাধিকবার কথা বলেছে। কিন্তু আসলে এটা দুর্ভাগ্যজনক যে এই যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের এমন একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি, এই পরিস্থিতিতে একজন ডক্টর যখন তার ওই ট্রেনিংটি সর্বোচ্চ মনোযোগের সাথে করবে, যখন তিনি ধীরে ধীরে একজন বিশেষজ্ঞ ডক্টর হয়ে উঠবেন, সেই সময় তার নিজের পেটের চিন্তা করতে হয়, তার তার পরিবার কিভাবে চলবে, তিনি সংসার করবেন কিনা, তার সংসার চলবে কিনা, এই চিন্তা নিয়ে বাংলাদেশে কখনো একজন বিশেষজ্ঞ ডক্টর তৈরি হওয়ার মতো পরিবেশ হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে খুনি হাসিনার কাছে বিগত 16 বছর কিছু প্রত্যাশা করিনি, কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা অনেক রক্তের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে এই সরকার তাদের যে নির্দিষ্ট দায়িত্ব, সেই দায়িত্বর জায়গায় গিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে শুধু একটি কথাই বলি, আমাদের যারা ট্রেনি ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে স্পষ্ট করে একটি কথাই বলি, আমরা তাদের এই দাবিটিকে যৌক্তিক মনে করছি এবং তাদেরকে অন্তত 9ম গ্রেড সমমান সুযোগ সুবিধা সম্পন্ন যে সকল
সুযোগ সুবিধা রয়েছে এবং ভাতা রয়েছে সেগুলো যেন অবশ্যই প্রোভাইড করা হয়। আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে, এখানে কোনো আশা না, আশার খেলা আর চলবে না। আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে আগামী বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এই যে নবম গ্রেড সমমান সুযোগ সুবিধা সম্পন্ন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টরদের যে তাদের যে ভাতা এবং অন্যান্য সুবিধা, সেই সুযোগ সুবিধা সম্পন্ন যে ঘোষণাটি হবে, এই ঘোষণা বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে আসতে হবে। যদি না আসে তাহলে অবশ্যই লিখিতভাবেই আসতে হবে এবং আগামী মাস থেকে সেটি কার্যকর হতে হবে। যদি সেটি না হয়, আমরা স্পষ্ট করে বলছি, আমাদের সাথে ডাক্তার যে ভাই বোনেরা রয়েছেন তারা আমাদের এই অভ্যুত্থানের সহযোদ্ধা, আমাদেরকে তাদের দিকটি দেখতে হবে। যদি এই বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এটি না হয় তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে রাজপথে নামবো। আমরা শুধু একটি কথাই বলতে চাই, যে যৌক্তিক বিষয়গুলো রয়েছে এগুলোতে যেন আর কোনোভাবে হাইকোর্ট দেখানো না হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আমাদের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টর যারা ভাই বোনেরা রয়েছেন তাদের সাথে আসলে এই 25,000 টাকার নামে এই বয়সে দেশের এই পরিস্থিতিতে যেই বিষয়টি হচ্ছে এটা এক প্রকার অন্যায় এবং এই অন্যায় এবং এই নির্যাতনের আসলে শেষ হওয়া প্রয়োজন। একজন ডক্টর যেন সুস্থ মস্তিষ্কে ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করে তার পরিবারকে নিয়ে চলে ওই ট্রেনিংটি নিতে পারে এবং বাংলাদেশ থেকে এই যে আসলে আমরা ভালো ডক্টর তৈরি হওয়ার পরিবেশ দিচ্ছি না, আর আমরা কিছু হলেই দেশের বাইরে দৌড়াচ্ছি। যেই টাকা এই বাংলাদেশ সরকার বা বাংলাদেশের মানুষ ওই ভারতে গিয়ে খরচ করে আসে, তার 5 ভাগের 1 ভাগ টাকা আমাদের ডক্টরদেরকে যদি খরচ করা যায় তাদের পিছনে, তাহলে এই পরিস্থিতি হতো না। আমরা তাদের পক্ষ থেকে গলা মিলিয়ে শুধু একটি কথাই আপনাদেরকে বলতে চাই, আমরা বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এটার সুষ্ঠু যে একদম লিখিত ঘোষণা সেটির প্রত্যাশায় আছি এবং আমাদের ডক্টর ভাইরা আমাদের কথা দিয়েছেন ততক্ষণ পর্যন্ত তাদের মাঠের যে কর্মসূচি রাজপথের সেটি থেকে সরকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা আপাতত সরে যাবেন। এবং এতক্ষণ ছিলাম শাহবাগে, সেখানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। অন্য প্রসঙ্গ, আগামী 1 সপ্তাহের মধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দৃশ্যমান পদক্ষেপ না নিলে সচিবালয় ঘেরাও করবে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা ছাত্র জনতা সংগঠন ইনকিলাব মঞ্চ। দুপুর 12:30টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চ। প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশের আগে কাকরাইল মসজিদের কাছে পুলিশ বাধা দিলে সেখানে বসেই অবস্থান নেয় মঞ্চের নেতারা। সেখানে তারা সকল জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও আওয়ামী লীগ ও আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায়। ইনকিলাব মঞ্চের নেতারা পরে প্রধান উপদেষ্টার একান্ত সচিবের কাছে 3 দফা স্মারকলিপি হস্তান্তর করে গণ অনশন কর্মসূচি শেষ করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির জন্য সব নথি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে রেড নোটিশ জারি করার বিষয়টি নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে সব তথ্য জানান। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান যে জুলাই আগস্টের গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ শেখ হাসিনা ও তার সরকারের সব মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সারা দেশের আদালতে হওয়া মামলা আলাদাভাবে চলবে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের তদন্ত আগামী 3 মাসের মধ্যে শেষ করার জন্য কাজ করছে তদন্ত সংস্থা। আর ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি সরকারের রাষ্ট্রীয় উদ্যোগ বলে জানান তাজুল ইসলাম। গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারবে।
ভারতের সাথে বহিঃসমর্পণ চুক্তি যেটা আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন, এটা আমাদের জানা নেই এখন পর্যন্ত। নিউ ইয়র্ক ও লন্ডনে $300 মিলিয়ন পাচারের অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের 5 সদস্যের দল এই অনুসন্ধান করছে। এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। 17 ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয়। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকের 16 অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক। জব্দ করা হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর নতুন করে আরও 60,000 রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে রাজধানীর BIISS অডিটোরিয়ামে এক সেমিনার শেষে এমন তথ্য জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নতুন করে রোহিঙ্গা প্রবেশ বন্ধ করতে চায় সরকার। রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন, আপনারা যে স্ট্যাবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে, এটা কোনোদিন সম্ভব না। ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা আছে রোহিঙ্গাদের মধ্যে যারা এখানে আছে, তাদের একটা বড় অংশ হচ্ছে এখনও শিশু, অনেকে টিনেজার এবং 20-এর দশকে বয়স বেশিরভাগ। এই মানুষগুলোর সামনে যদি আপনারা কোনো আশা দেখাতে না পারেন, যদি অ্যাট দি এন্ড অফ দি টানেল কোনো আলো দেখা না যায়, তাহলে তারা কিন্তু ডেসপারেট হবে এবং ডেসপারেট মানুষ কিন্তু ডেসপারেট কার্যকলাপ করবে। গণমাধ্যমের ওয়েস বোর্ড পদ্ধতিকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করে ন্যূনতম বেতন আইন কঠোরভাবে প্রয়োগের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে সিরডাপ মিলনায়তনে আলোচনায় কথা জানান তিনি। মিনিমাম পে ফর জার্নালিস্ট চালু করার কথাও জানান শফিকুল আলম। একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে বেসিক মিনিমাম পে ফর জার্নালিস্ট, এটার নিচে কেউ যেন না পায়। ইউএসএ তে দেখবেন কিছু কিছু জায়গায় এই যে মিনিমাম পেটা করে দেয় $15.5 পার আওয়ার। আপনি যাকে খাটান তাকে $15.5 আপনার দিতে হবে। তার উপরে আপনি কি নিচ্ছেন সেটা অন্য পড়ো, কিন্তু এটা আপনার দিতে হবে। বাংলাদেশে কোনো সংবাদপত্র, কোনো নিউজ ওয়েবসাইট, কোনো তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে। বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। রোববার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় শোক প্রস্তাব উত্থাপন করেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। পরে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। সভায় পরিবেশ উপদেষ্টা জানান, আগামীকাল সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা হাসান আরিফকে নিয়ে স্মৃতিচারণ করেন। দীর্ঘ 6 বছর পর পঞ্চগড় 2 আসনভুক্ত বোদা ও দেবীগঞ্জ উপজেলার উদ্যোগে সমাবেশ করছে বিএনপি। জনসভায় আসা নেতাকর্মীরা বলছে, এই সমাবেশ ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ করবে। রোববার বেলা 2টায় উপজেলায় সাকোয়া হাইস্কুল মাঠে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশ শুরুর আগেই দলীয় ব্যানার ফেস্টুন নিয়ে মাঠ প্রাঙ্গণে হাজির হয় বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা। এ সময় সমাবেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান ও আদিবাসীদের বৈচিত্র্যময় উপস্থিতি অসাম্প্রদায়িক বাংলাদেশের আবহ তৈরি করে। নেতাকর্মীরা বলছেন যে সমাবেশ থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ও ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের প্রস্তুতির বার্তা দেবেন দলের কেন্দ্রীয় নেতারা। সম্প্রীতি কোনো সমস্যা নাই, এটা আমরা দৃঢ়ভাবে আমরা এই মেসেজটা দিতে চাই এবং এই মেসেজের মধ্য দিয়ে এখন
বাংলাদেশের যে অপপ্রচার চলছে, আমি মনে করি আজকের এই মহাসমুদ্র থেকে সেই অপপ্রচার যে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন, এটা আজকে আমরা প্রমাণ করতে চাই। নির্বাচনের একটা আমেজ, এই আমেজে আমরা মানে জনসমুদ্র, মানে এলাকাবাসী একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। উত্তরবঙ্গে যে একটা যে এই 7 দিন থেকে যে আমাদের যে প্রস্তুতি চলতেছে, আগে যে আমাদের সংকটপূর্ণ যে দিনগুলো দেখা গেছিল, আশা করি এই দিনগুলো আমাদের আর দেখা যাবে না আজকের এই জনসমুদ্রের কারণে। অর্থনীতির সব খাত ও বিচার বিভাগকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে শেখ হাসিনার সরকার। অন্তর্বর্তী সরকারের কাছে আশা ছিল বেশি, তবে তারা ধীর গতিতে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। দুপুরে উত্তরা পূর্ব থানার কর্মী সভা ও বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের 31 দফার কর্মশালায় তিনি একথা বলেন। আরও বলেন যে মানুষের প্রত্যাশা নির্বাচনে ভোটের জন্য মানুষ অপেক্ষা করছে। এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন যে বাজার সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে। তারা বলেন দেশে আর স্বৈরাচার সরকার প্রতিষ্ঠা হবে না। সংস্কার প্রস্তাব তারেক রহমানই দিয়েছে জানিয়েন বিএনপি নেতারা। আরও বলেন যে দেশে কর্তৃত্ববাদ কায়েম করেছিল আওয়ামী লীগ। আজকে আপনারা যদি শেয়ার বাজারের দিকে তাকান, শেয়ার বাজার লুটপাট করে তারা সকলেই শেয়ার বাজারকে ধ্বংস করে ফেলেছে। আজকে বিচার বিভাগের দিকে তাকান, আগেই জজ বিচারপতিদের কাছে চিরকুট পাঠাই দিত, কারে কয়দিন সাজা দিতে হবে, ঠিক সেইভাবেই আজ্ঞাবহ বিচারপতিরা, আজ্ঞাবহ জজরা আমাদেরকে সাজা দিয়েছে। টঙ্গী ইজতেমা ময়দানে 17 ডিসেম্বর রাতের হামলা ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত সহ 4 দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে 40 থেকে 50 জন শিক্ষার্থী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। যাদের বিরুদ্ধে হামলা হয়েছে তাদের আগামী 7 কর্মদিবসের মধ্যে গ্রেপ্তার নিশ্চিতের দাবিও করেন তারা। এ সময় তৎকালীন প্রশাসনের মদতপুষ্ট এই সাতপন্থীদের 2018 সালে টঙ্গী ইজতেমা ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিতেরও দাবি করেন তারা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় গঠিত সচেতন ছাত্র সমাজকে ভুইফোর সংগঠন উল্লেখ করে অবিলম্বে তাদের জবাবদিহিতার আওতায় আনারও দাবি করেন ওই শিক্ষার্থীরা। আমরা সাতপন্থীদের এই বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই, এই হামলা ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। জনপ্রশাসন সংস্কার কমিশন জনপ্রশাসন ক্যাডারদের প্রস্তাবগুলো বিবেচনা করবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে বিভিন্ন দাবি নিয়ে আসা জনপ্রশাসন প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে সকাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জড়ো হতে শুরু করে এই ক্যাডারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। তারা উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে 50% উন্মুক্ত করে দেবার যে আলোচনা উঠেছে তার বিরোধিতা করেন। পরে এ নিয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা বৈঠক করেন জনপ্রশাসন সচিবের সঙ্গে। পরে সচিব জানান যে সংস্কার প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি এবং এই প্রস্তাবে অন্য সকল ক্যাডারের মতোই জনপ্রশাসন ক্যাডারদের প্রস্তাবও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। তিনি যোগ করেন যে স্বাধীনতার পর থেকে এই খাতের সংস্কার নিয়ে যতটা ব্যর্থ কমিশন হয়েছে, এবার আর তা হবে না। সবার মধ্যে দূরত্ব কমিয়ে একটা যৌক্তিক সংস্কার হবে আশা করেন তিনি। বাসার আমাদের সভাপতিকে দায়িত্ব দিয়েছি এবং জেলা প্রশাসক ঢাকাকে দায়িত্ব দিয়েছি। তারা মিলে একটা গ্রহণযোগ্য মাত্রায় আমাদের সংখ্যক কর্মকর্তা যারা আছেন এবং আমাদের এই জনপ্রশাসন সংস্কার কমিশন বলতে যা বোঝায়, একটা আমাদের ওয়ার্কশপ বলেন, সেমিনার বলেন, ক্লোজ ডোর ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন, করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে। ঘন কুয়াশার কারণে ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়েছে প্রায় 10 থেকে 12টি গাড়ি, যেখানে একজন প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছেন অন্তত 15 জন। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে ঘন কুয়াশার কারণে পথ পরিষ্কার দেখতে না পাওয়ায় দুর্ঘটনাগুলো ঘটেছে। এর মধ্যে একটি দুর্ঘটনায় মোহাম্মদ ফরহাদ হোসেন নামের একজন বাস
চালকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড কুয়াশা ছিল, সামান্য দূরের কিছু দেখতে পাওয়া যাচ্ছিল না। এক্সপ্রেসওয়ের 16 ঘর থেকে হাসরা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কে মাওমুখী লেনে কয়েকটি যানবাহন একটিকে পেছন থেকে আরেকটি ধাক্কা দেয়, এতে বেশ কয়েকজন আহত হয়। সড়কেও গাড়ির জটলা তৈরি হয়। ভোর রাত থেকে প্রচণ্ড ঘন কুয়াশা ছিল ঢাকা মানে টোটাল এই অঞ্চলটাতেই, যার কারণে আপনার একটা প্রাইভেট কারের পিছনে প্রথমে একটা কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার পরে এটা যেহেতু ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়, এটাতে গাড়ির গতি থাকে অত্যাধিক, তো পিছনের গাড়িগুলা তো ওরা নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, পরপর 7টা গাড়ি দুর্ঘটনা কবলিত হয়। আমরা যাত্রীগুলোকে দ্রুত এই গাড়িগুলোকে যাত্রী অন্য গাড়িতে শিফটিং করে দিই, আর প্রাইভেট কারে যে ড্রাইভার ছিল, ড্রাইভারকে আমরা রেস্কিউ করে শ্রীনগর হসপিটালে প্রেরণ করি, ওইখানে চিকিৎসাধীন ছিল। আর অন্য গাড়ির এনা পরিবহন বা যে বাসের যে ড্রাইভার হেল্পাররা ছিল, তাদের কারো পা কেটে গেছে, কারো হাত কেটে গেছে, ছোটো ছোটো কাটা, এগুলোকে আমরা তাদেরকে অন্য গাড়িতে শিফটিং করে হাসপাতালে প্রেরণ করেছি। একজন মারা গেছেন, তার নাম হচ্ছে ফরহাদ, বয়স 40 বছর। আর আরেকজন এসেছিলেন জাকির হোসেন, তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল এবং তাকে পরবর্তী চিকিৎসার জন্য মিটফোর্ড হসপিটালে রেফার করা হয়। ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকা বরিশাল নৌপথে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। রাত আনুমানিক 2:15টার দিকে চাঁদপুরের হরিণা নামক স্থানে এই ঘটনা ঘটে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায় যে রাতে বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা 10 এবং ঢাকা থেকে বরিশালগামী প্রিন্স আওলাদ 10 লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুটি লঞ্চেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে দুটি লঞ্চই ঢাকার সদরঘাটে নোঙর করা আছে। এ সময় কীর্তনখোলা লঞ্চের যাত্রীদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে শুভরাজ 9 নামের অপর একটি লঞ্চ। জেকে বসেছে শীত, ঘন কুয়াশা জড়িয়ে রাখছে চারপাশ। শীতে ভোগান্তি বাড়ছে শ্রমজীবী মানুষের, বাড়ছে শীতজনিত নানা রোগের প্রকোপ। বগুড়ায় প্রকৃতিতে পৌষের সাথে এসেছে শীতের তীব্র শীত। দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও সকাল সন্ধ্যা অনুভূত হচ্ছে হাড় কাঁপানো ঠান্ডা। জীবিকার তাগিদে উত্তরের শীতল হাওয়া উপেক্ষা করেই কাজের জন্য ছুটছেন শ্রমজীবীরা। চুয়াডাঙ্গায় শীতে কাবু জনজীবন। ভোরে ঘন কুয়াশার চাদরে চারপাশ ঢাকা থাকছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যার পর কমছে তাপমাত্রা। হিলিতে তীব্র শীতে বিপাকে মানুষ, সূর্য উঠলেও বাড়ছে না তাপমাত্রা। টাঙ্গাইলে কয়েক সপ্তাহ যাবৎ শীতের প্রভাব বাড়ায় বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। নবজাতক শিশু ও বৃদ্ধরা এসব রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। গতবারের চেয়ে এবার শীতের তীব্রতা বেশি হতে পারে। একই সঙ্গে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঢাকায় পুরোপুরি শীত জেঁকে বসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। তিনি বলেন যে 24 ডিসেম্বরের পর থেকে ঢাকায় রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। আপাতত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের কোথাও নেই, তবে 24 তারিখে অর্থাৎ 24শে ডিসেম্বর দেশের যে উপকূলীয় অঞ্চলগুলো আছে এই সব অঞ্চলে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে কিন্তু রাতের তাপমাত্রা কিছুটা কমতে থাকবে আর কি। অর্থাৎ ডিসেম্বর মাসে 24 তারিখের 25 তারিখের পর থেকে আবার রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে এই ডিসেম্বর মাসে উত্তরবঙ্গে হয়তো দু এক জায়গাতে মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে চলে আসতে পারে। এর পরবর্তীতে পুরো জানুয়ারি মাসে আমাদের শীতের তীব্রতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। শীতের দাপটের সঙ্গে যশোরের ফুটপাত থেকে অভিজাত বিপণী বিতানে বেড়েছে গরম পোশাকের বেচাকেনা। তবে শীত নিবারণে নিম্ন আয়ের মানুষের ভরসা আমদানি করা পুরনো গরম কাপড়। শীতবস্ত্র বেচাকেনার আরও খবর জানাতে যশোরের মুজিব সড়ক থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, এই পুরনো শীতের কাপড় বিক্রির দোকানগুলোর বেচাকেনা কেমন দেখছেন? আর গেল মৌসুমের তুলনায় এবার বেচাকেনা কি বেশি না কম?
আসলে আমরা দেখছি যে গরম কাপড়গুলো বিক্রি শুরু হয়েছে ইতিমধ্যে। যে দোকানগুলো রয়েছে গত বছরের তুলনায় এবছর দাম একটু বেশি রয়েছে, যেহেতু বিভিন্ন কারণে যে পোশাকের দাম সেটি বৃদ্ধি পেয়েছে। সে কারণে যারা দোকানদার রয়েছে তারা বলছে যে আহ, এই পোশাকগুলোর দাম কিন্তু বেশি রয়েছে। পাশাপাশি যে বিক্রি কিনি সেটিও চলছে, তবে গত বছরের তুলনায় এখন যেহেতু এখন পর্যন্ত যে শীতের যে তীব্রতা সেটি যেহেতু অনেক বেশি না আসার কারণে, যে সত্য প্রবাহ সেমন না আসার কারণে বিকিকিনি চলছে। তবে এখন পর্যন্ত গত বছরের তুলনায় কম রয়েছে, তবে সামনের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোর বিকিকিনি বাড়বে এমনটি প্রত্যাশা করছেন যারা দোকানদার রয়েছেন। তারা তারা বলছেন যে যেহেতু মৌসুমে শীত শুরু হয়েছে, আমরা দেখছি যে টেলিভিশনে বিভিন্ন পত্রিকায় আবহাওয়া দপ্তরের যে খবর আসছে সেই খবরে সামনের দিনগুলোতে শীত বেশি পড়বে এমনটি বলছেন। সেক্ষেত্রে এই যে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আমরা পোশাকের দোকানগুলো রয়েছে সেখানে ভিড় বাড়তেও শুরু করেছে। দু একদিন পরে এই ভিড়টি কিন্তু আরো বাড়বে এমনটি প্রত্যাশা করছেন যারা দোকানদার রয়েছেন তারা। পাশাপাশি আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে অন্য বছরের তুলনায় এবছর তাদের যে পোশাকটি কিনতে তাদের বেশি টাকা গুনতে হচ্ছে। এক একটি জ্যাকেট রয়েছে বিশেষ করে ৫০ টাকা থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই জ্যাকেটগুলো। তো পুরানো যে কাপড়গুলো রয়েছে সেটি ৫০০ থেকে ২,০০০ টাকার বিক্রি হচ্ছে। আমরা দেখি পাশাপাশি কোট রয়েছে, বিভিন্ন যে শীতের পোশাক রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। দোকানদার যেটি বলছেন যে বিভিন্ন স্থান থেকে বিশেষ করে তাইওয়ান সহ কোরিয়া এই সমস্ত দেশ থেকে এই কাপড়গুলো আসে। ডলারের দাম বৃদ্ধি সহ বিভিন্ন সংকটের কারণে এই পোশাকগুলোর দাম কিন্তু অলরেডি বৃদ্ধি পেয়েছে। আমরা যদি বেলের হিসাব করি যে একটি ১০০ কেজি যে বেল রয়েছে সেই ১০০ কেজি বেলের যে পোশাক রয়েছে সেই পোশাক আমরা দেখছি যে বাচ্চাদের জন্য যে পোশাক সেটি বিক্রি হচ্ছে ১০,০০০ টাকা থেকে ১২,০০০ টাকার মধ্যে। তো সব মিলে বিক্রি কিনি সামনের দিনগুলোতে আরো বাড়বে এমনটি প্রত্যাশা করছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ লিমন। ধন্যবাদ রিপন। যশোর থেকে শীত বস্ত্র বেচাকেনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিপন। ফায়ার সার্ভিসের ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় লাগা আগুন। এর মধ্যে সেখান থেকে উদ্ধার করা হয়েছে এক শ্রমিকের মরদেহ। এছাড়া আহত ২ শ্রমিককে নেওয়া হয়েছে হাসপাতালে। বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসা আগুন। কারখানার ভিতরে থাকা কেমিক্যালের গুদামে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগে বেলা ১:৩০টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের M&U ট্রিমস নামক বোতাম তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর যোগ দেয় আরও 3টি ইউনিট। তবে আগুনের ভয়াবহতা বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে। আগুনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়েস্টের শেড আছে, এখানেই বিস্ফোরণটা হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাম আছে, কেমিক্যালের ড্রাম। আমরা যারা মেসেজ পেয়েছি এখানে রেজিন ছিল, রেজিন কেমিক্যাল ছিল, বাট আমাদের ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে কি আছে এখানে। তো এই ওয়েস্টেজ থেকে এখান থেকে বিস্ফোরণের সূত্রপাত। চট্টগ্রামে প্রতিষ্ঠার পর প্রথম রিইউনিয়ন করেছে ইউএসটিসি। নগরের খুলশী এলাকায় স্থায়ী ক্যাম্পাসে দিনভর বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়। এতে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় প্রতিষ্ঠানটির প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের মিলন মেলায় জমে ওঠে পুরো ক্যাম্পাস। এ সময় বক্তারা বলেন যে ইউএসটিসি চট্টগ্রামে মেডিকেল শিক্ষা ও চিকিৎসক তৈরিতে এক অনবদ্য ভূমিকা পালন করেছে। স্বল্প মূল্যে একটি হাসপাতাল পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এখানে শিক্ষা নিচ্ছেন নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, ভুটান ও থাইল্যান্ডের শিক্ষার্থীরা। এ সময় নবীন শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি ক্যারিয়ার গঠনের পরামর্শ দেন বক্তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যে মার্কিন রাষ্ট্রদূত পদে টেলিভিশন জগতের জনপ্রিয় প্রডিউসার মার্ক বার্নেটকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরাবরের মতো সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বার্নেটের নাম উল্লেখ করে ট্রাম্প দাবি করেন যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগের সুযোগ এবং সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে কাজ করবেন বার্নেট। জনপ্রিয় টিভি শো দ্য অ্যাপ্রেন্টিস
সার্ভাইভার ও শার্ক ট্যাঙ্কের প্রডিউসার ও ক্রিয়েটর হিসাবেও খ্যাতি আছে 64 বছর বয়সী বার্নেটের। ব্রিটিশ বংশোদ্ভূত বার্নেট ছিলেন MGM ওয়ার্ল্ড ওয়াইড টেলিভিশন গ্রুপের চেয়ারম্যান। এর আগে ব্যবসায়ী ওয়ারেন স্টিফেন্সকে ব্রিটেনে মার্কিন রাষ্ট্রদূত পদের জন্য নির্বাচিত করেছিলেন ট্রাম্প। জার্মানির ম্যাগডেবার্গে ক্রিসমাস মার্কেটে হামলাকারীর বিষয়ে আগে থেকে সতর্ক করে আসছিল সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। জানা যায় যে তালেব আল আব্দুল মোহসেনকে রিয়াদ প্রত্যার্পণের অনুরোধ জানালেও তাতে সাড়া দেয়নি বার্লিন। মুসলিম হবার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তালেব। কট্টর মতাদর্শ অবলম্বনের কারণে 50 বছর বয়সী এই চিকিৎসক জার্মানির নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেছিল সৌদি আরব। তালেব 2006 সালে জার্মানিতে অবৈধভাবে প্রবেশ করেন, যদিও তাকে নাগরিকত্ব দেয় জার্মানি। গেল শুক্রবার বিকেলে ক্রিসমাস মার্কেটে ক্রেতা ও দর্শনার্থীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় তালেব। এতে শিশুসহ নিহত হন 5 জন। আহত 200 জনের মধ্যে 41 জনের অবস্থা আশঙ্কাজনক। ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত 38 জনের প্রাণহানি হয়েছে। দমকল বিভাগের তথ্য বলছে যে শনিবার ভোর রাতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইসের গুরুত্বপূর্ণ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় যে সাও পাওলো থেকে আসা ওই বাসে চালকসহ মোট 45 জন যাত্রী ছিলেন। ঘটনাস্থল থেকে লাশ সরিয়ে নেওয়ার পর প্রাথমিক তদন্ত শুরু করেছে মিনাস জেরাইস পুলিশ ডিপার্টমেন্ট। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে সিবিএস নিউজ জানায় যে প্রথমে বিকট শব্দে ওই বাসের একটি চাকা পাংচার হয়ে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় ট্রাকের সাথে ধাক্কা খায় বাসটি। ট্রাকের সাথে সংঘর্ষের সময় ছোট একটি গাড়ির সঙ্গেও ধাক্কা খায়, যদিও ওই গাড়ির 3 যাত্রী অক্ষত আছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। আর পুলিশ জানিয়েছে দেশটির মহাসড়কে 2007 সালের পর এত বড় দুর্ঘটনা ঘটেনি। গেল মে মাস থেকে সুদানের দারফুর অঞ্চলে সামরিক ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রায় 800 বেসামরিক নাগরিক। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ঘনবসতিপূর্ণ এলাকায় আধা সামরিক বাহিনী RSF ও সামরিক বাহিনীর নির্বিচার হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে, যা যুদ্ধ অপরাধের শামিল। গেল 18 মাস ধরে চলা সংঘর্ষে মানবিক বিপর্যয়ে প্রায় 1.5 কোটি মানুষ। হাই কমিশনার ভলকার তুর্ক জানান, দ্রুতই সংঘাত বন্ধ করা সম্ভব না হলে সংকট আরও বাড়বে। স্পাহানির পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে 36তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক পরিমণ্ডলে মাইন্ড গেম হিসেবে সুপরিচিত এই খেলা উপলক্ষে রাজধানীর ঢাকায় অলিম্পিক ভবনের ডাচ বাংলা অডিটোরিয়ামে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী 24 থেকে 28 ডিসেম্বর 2024 পর্যন্ত 5 দিনের এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে নির্ধারিত হবে দেশের টিম ব্রিজের নতুন চ্যাম্পিয়ন দল। এবারের টুর্নামেন্টে সারা দেশের 16 থেকে 18টি দলের 108 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতিটি টিমে অংশ নিচ্ছেন 4 থেকে 6 জন খেলোয়াড়। এই চ্যাম্পিয়নশিপের খেলা 2টি ভাগে অনুষ্ঠিত হবে। 24 থেকে 26 ডিসেম্বর হবে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের রিক্রিয়েশন সেন্টারে এবং 27 ও 28 ডিসেম্বর খেলাগুলো হবে ঢাকা DIT রোডস্থ অলিম্পিক ভবনে। মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক নাইমুল হাসান ও ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টিভি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।